দেখতে চাই। তো এখানে আমাদের খেয়াল করে দেখো যে এই চ্যাপ্টার মানে 5.38 যে সামটা সেটা যদি তোমরা একটু দেখো, তো এখানে বলা হয়েছে কি যে আমাদের a parcel of land valued $35,000 is sold for 15,000 ডাউন পেমেন্ট, মানে ডাউন আর কি, ডাউন বলতে ওরা ডাউন পেমেন্টটাকে মিন করে থাকে। The buyer agrees to pay the balance with interest at J12 equals to 12% by paying $500 monthly as long as necessary. The first payment due 2 years from now. Find the number of $500 payment needed and the size of the concluding payment 1 month after the last 500 payment. আমাদের প্রথম হার্ডলসটা হচ্ছে কোশ্চেনটা রিড করে আন্ডারস্ট্যান্ড করতে শেখা, কি বললো, কি দেওয়া আছে, কি বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ থাকে। কারণ তোমরা দেখো তো কি দেওয়া আছে আর কি বের করতে বলছে, এটা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছো না? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তাহলে আমরা এখানে প্রথমে দেখলাম যে আমাদের এখানে দেওয়া আছে যে একটা জমির দাম হচ্ছে $35,000, সেটা সে প্রথমে মানে বুকিং যখন দিছে, বুকিং দেওয়ার সময় সে $15,000 দিয়ে দিছে, তাহলে তার বাকি আছে হচ্ছে $20,000। এই $20,000 সে মানে $500 পার মান্থ দিতে থাকবে। কখন থেকে দিবে? যে আজ থেকে 2 বছর পর থেকে সে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করবে। প্রথম 2 বছর সে কোনো টাকা দিবে না, 2 বছরের বিগিনিং থেকে দেওয়া শুরু করবে। বাট এই যে তার $20,000 মানে পাওনা থেকে গেছে, এই $20,000 কি তাহলে বসে থাকবে চুপচাপ? এই $20,000 তো চুপচাপ বসে থাকবে না, এরপরে তো ইন্টারেস্ট কাউন্ট হবে। এখন মানে সেই ইন্টারেস্টটা কি সেটা বলে দেওয়া হয়েছে J12 12%। তাহলে তাকে এই যে এই ইন্টারেস্ট রেটে তাকে ইন্টারেস্ট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তার এই যে $20,000 থেকে গেল, নর্মালি যদি আমরা ঐকিক নিয়মে সামটা চিন্তা করতাম, অ্যারিথমেটিক ওয়েতে চিন্তা করতাম, তাহলে আমরা চিন্তা করতাম যে 15,000 টাকা দেওয়া হয়েছে, 20,000 টাকা আছে, তাহলে 500 করে দিলে পারে 40টা ইনস্টলমেন্ট দিয়েই শোধ হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? নাকি তাই তুমি বললে নাকি? 20,000 মানে যদি $500 করে আমরা দিই, তাহলে $20,000 দিতে আমাদের মানে 40 ইনস্টলমেন্ট দিলেই কিন্তু আমরা পে আপ করে ফেলতে পারতাম, কিন্তু তা পারতেছি না। আমাদের কি মানে 40-এর কম লাগবে না বেশি লাগবে বলো তো একজন? আমাদের ইনস্টলমেন্টটা কি 40টা লাগবে না 40 বেশি লাগবে? বেশি লাগবে তো। বেশি লাগবে কেন বলো তো? এই বেশি লাগবে কেন? মানে স্যার টাকা যে দিচ্ছে ওই টাকা তো মানে ভবিষ্যতে আরো টাকা বাইরে যাবে। মানে এখন যে মানে 20,000 টাকা বাকি আছে, ওই 20,000 টাকা ভবিষ্যতে আরো বেশি টাকা হয়ে যাবে আর কি, সুদে 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 20,000 টাকা আরো বেশি হয়ে যাবে। এই যে সুদ জিনিসটা কত খারাপ তাই বুঝতে পারছো? যে সুদ দিলেই দেখো যে মানুষের লাইফটা কিন্তু হেল হয়ে যাচ্ছে, যে তারে অনেক বেশি টাকা দিতে হচ্ছে, বুঝতে পারছো? নর্মালি এখানে যা দিতে হতো এখন তার অনেক বেশি দিতে হবে আর কি। এখন আমরা বলতেছি তাহলে আমার এখানে ডেফার্ড পেমেন্টের যে কনসেপ্ট আমরা শিখে আসলাম, যে সে ডেফার্ড পেমেন্টে চলে যাচ্ছে, যে তার আমি যদি এখন নাম্বার লাইনে জিনিসটা চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে সে 15,000 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে ইনিশিয়ালি তার $20,000 মানে পাওনা। সে 23টা ইনস্টলমেন্ট পরে 23টা 23 মান্থলি ইনস্টলমেন্ট পরে সে দেওয়া শুরু করছে, কারণ 24th ইনস্টলমেন্ট থেকে সে দেওয়া শুরু করবে, কারণ 2 বছরের বিগিনিং থেকে সে দিবে আর কি, সেকেন্ড ইয়ারের মানে বিগিনিং থেকে সে দেওয়া শুরু করবে। পরে সে দিতে থাকবে এইভাবে 500 করে দিতে, 500 করে দিতে দিতে মানে সে কতদিন পর্যন্ত দিতে মানে দিবে? জাস্ট এ সেকেন্ড, আমি জাস্ট 10 সেকেন্ড পরে। ওয়েল সরি। তো এখানে আমরা যেটা দেখলাম যে এখান থেকে আমাদের তাহলে 23rd ইনস্টলমেন্ট পর্যন্ত তার ডেফার্ড পেমেন্ট হচ্ছে, 24th অনওয়ার্ড তার পেমেন্ট হচ্ছে। এখন এই যে পেমেন্ট হচ্ছে তার বলা হয়েছে যে মানে সব পুরো বাকি টাকাটা যদি 500 করে দিয়ে যদি শোধ হয়ে যেত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে একটা ভেজাল দিছে যে মানুষ বেশি দিতে চায় না, আবার কম কেউ নিতেও চায় না, দুটাই কিন্তু এখানে
মানে ট্রিকি একটা সিচুয়েশন, যে দিচ্ছে সে কখনোই বেশি দিবে না, আবার যে নিচ্ছে সে কখনোই কম নিবে না। তাহলে তার মানে এই কনক্লুডিং পেমেন্ট যেটা, এই কনক্লুডিং পেমেন্টটা আমাদের জন্য একটা নিউ কনসেপ্ট, নিউ আইডিয়া, যে কনক্লুডিং পেমেন্টটা কি হবে। এখন আমরা মানে নর্মালি যারা কমন পিপল তারা হয়তো চিন্তা করবে এত ভেজালে যাওয়ার দরকার নেই বাবা, তার থেকে আমি প্রত্যেকটাই 500 করে দিব, দিয়ে আমার যদি বেশি যায় একটু যাক। এরকম লোক পৃথিবীতে কত কত পার্সেন্ট আছে বলো দেখি একটু। এই যে 10 থেকে 20% হবে এরকম। 10 থেকে 20% লোকজন হবে যে ভেজাল চায় না, যে যাক বাবা বেশি গেলে যাক, আমি অত মাথার মধ্যে অত মানে চিন্তা করতে চাই না। আর মানে তাহলে 80% লোক নর্মালি, 80% না, নর্মালি 95% লোক হচ্ছে তারা কখনোই কাউকে বেশি দিতে চায় না, নিজে কম নিতে চায় না। এটা হচ্ছে 95% লোকের ক্যারেক্টারিস্টিক আর কি, বুঝতে পারছো? আর এই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমাদের এখন পেইন্টটা হচ্ছে যে তাহলে কনক্লুডিং পেমেন্টটা তার কি হবে সেটা বের করতে হবে। ওকে, আমরা এর আগে চ্যাপ্টার 4 এরকম একটা কনক্লুডিং পেমেন্ট বের করছিলাম, সেটার কনসেপ্টটা ছিল আমাদের জাস্ট মানে ডিসকাউন্ট ভ্যালু অথবা অ্যাকুমুলেশন ভ্যালু। বাট এখানে কনসেপ্টটা হচ্ছে আমাদের দুইটা একসাথে, একটা মানে আমাদের এখানে অ্যানুইটিও চিন্তা করতে হবে, আবার ডিসকাউন্টও চিন্তা করতে হবে, অ্যাকুমুলেশন চিন্তা করতে হবে, আবার তার আমার মানে এই অ্যানুইটিও চিন্তা করতে হবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা করতে যে আমরা এখন দেখো এখানে আমরা যেটা বললাম, তাহলে ডেফার পেমেন্ট তার হচ্ছে 20,000 টাকা নিয়ে 500 করে সে মানে আমরা পুরো জিনিসটাকে আমরা চাচ্ছি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে ফেলতে। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে যদি কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব, আমি এই যে এখান থেকে 24 থেকে শুরু করে দেওয়া শুরু করলাম, এই ভ্যালুগুলোকে আমি এখন এই যে জিরোতে কনভার্ট করে ফেলবো, ইনিশিয়াল জায়গায় নিয়ে চলে আসার চেষ্টা করব। ওকে, তাহলে ইনিশিয়াল জায়গায় যখন নিয়ে চলে আসতে চাচ্ছি তখন আমি বলতেছি কি যে এখান থেকে এই পুরো জিনিসটা, এইখান থেকে দেখো খেয়াল করে এই পুরো জিনিসটা আমরা এখন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে চলে আসতে চাই। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে গেলে আমার দুটো জিনিস ক্যালকুলেট করতে হচ্ছে। একটা হচ্ছে এটা একটা সিরিজ অফ পেমেন্ট, সিরিজ অফ পেমেন্ট মানে হচ্ছে আমার অ্যানুইটি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার এটা আবার মানে ব্যাকে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার জন্য আবার মানে এটা মানে আমার ডিসকাউন্ট ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো সেই কাজটা করতে যে আমরা কি করলাম দেখো এখানে, এখানে আমরা বলতেছি যে ফার্স্ট মেথড যেটা আমাদের ছিল সেই মেথড অনুযায়ী আমরা বললাম যে এখানে এই 500 টাকা ইনস্টলমেন্ট, আমরা জানি না কয়টা ইনস্টলমেন্ট হবে, এন সংখ্যক ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে। ইন্টারেস্ট রেট হচ্ছে মান্থলি ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.01 করে আমরা এখান থেকে ডেফার্ড পেমেন্ট হচ্ছে 23rd, তাহলে 1 প্লাস আই টু দি পাওয়ার মানে মাইনাস কে করে আমরা এখান থেকে এন এর ভ্যালুটা বের করলাম। এটা লগ টক নিয়ে আমরা এন এর ভ্যালু বের করে ফেলতে পারবো, সেটা আমরা দেখতেছি 70.23 হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাকে 70টা কমপ্লিট 500 টাকার পেমেন্ট দিতে হবে। তাহলে 70টা কমপ্লিট 500 টাকা পেমেন্ট দেওয়ার পরে 0.238, এই যে 0.238 মানে হলো, এখান থেকে এখন একজন গেস করো তো এখানে কত টাকা দিতে হতে পারে। আচ্ছা এই প্রবলেমটা কি গতদিন ডিসকাস করছিলাম নাকি তোমাদের? না স্যার এটা করেন নাই, এরকম টাইপের এই টাইপের একটা করছিলাম, রাইট রাইট। তাহলে এখানে এই যে 0.23 দেখে আমরা কিন্তু মোটামুটি এটা গেস করতে পারি, যদি এখানে 0.7 হতো সরি 0.5 হতো তাহলে আমরা বলছিলাম যেটা হয়তো আমাদের এখানে অ্যারাউন্ড 250 টাকা দিতে হবে। ও গতদিন যেটা ডিসকাস করছিলাম সেটা ছিল নিয়ার অ্যাবাউট 0.72, তাহলে সেখানে আমরা বলছিলাম যে 0.75 হওয়া মানে হচ্ছে 3/4 টাকা দিতে হবে, 0.5 হওয়া মানে হচ্ছে 50% টাকা দিতে হবে, আর এখানে 0.23 মানে হচ্ছে 1/4 টাকা দিতে হবে। সো কেউ যদি মনে করে যে আচ্ছা ভাই আসো দুইজন মিলে স্যাক্রিফাইস করি, স্যাক্রিফাইসটা কি? আচ্ছা মানে তুমিও ম্যাথমেটিক্স বুঝো না, আমিও ম্যাথমেটিক্স বুঝি না, 0.23 আছে, 0.23 মানে হচ্ছে এটা 1/4 এর কাছাকাছি, তাহলে 500 টাকার 1/4 মানে হচ্ছে 125 টাকা। তাহলে তুমি এখন 125 টাকা আমার এক্সট্রা দিয়ে দাও, মানে লাস্ট কনক্লুডিং পেমেন্ট হচ্ছে 125 টাকা দিয়ে দাও, আমি হ্যাপি হয়ে যাব। রাজি? রাজি হলে মানে মানে এগ্রি করে ফেলি। আবার যদি মনে করো যে তোমার যদি সব স্টুডেন্ট এই আমার মতো না তোমাদের মতো হয়, তাহলে বলবো যে না ম্যাথমেটিক্স শিখতে কি মানে ফাও ফাও নাকি, বাপের টাকা খরচ করতেছি 5 বছর ধরে, নিজের এনার্জি লস করতেছি, মানে পুরো ক্যালকুলেশন করে তোমার টাকা দিব, তোমাদের ফাও ফাও 1 টাকাও দিব না, ঠিক কিনা? তাহলে এই যে যারা বাপের টাকা খরচ করছে, প্যারেন্টসের টাকা খরচ করছে, নিজের এনার্জি খরচ করছে, তারা ইন্টেলিজেন্ট, তারা চিন্তা করতেছে যে ঠিক আছে আমরা একদম এক্স্যাক্টলি বের করব। তাহলে এক্স্যাক্টলি বের করতে যে সে জেনে গেল যে 500টা মানে তার
70টা ইনস্টলমেন্ট দিতে হবে 500 টাকা করে, তাহলে এই 70টা তার অ্যাকুমুলেশন হবে। এবার কিন্তু অ্যাকুমুলেশন চলে গেল, কিন্তু আগে কিন্তু ডিসকাউন্ট হয়েছিল, কিন্তু এখন আমি বলতেছি এটা অ্যাকুমুলেশন হলো হয়ে, আমি জানি না কনক্লুডিং পেমেন্টটা কি, কিছু একটা হবে। সেই কনক্লুডিং পেমেন্টের আমরা বলতেছি কি, এই যে 20,000 টাকা যেটা থেকে গেছে সেটা আমার উপরে আমি এই যে 70 প্লাস 24, এই টোটাল আমার 94টা মানে 94 ইনস্টলমেন্টের অ্যাকুমুলেশন আমাদের করতে হবে। তাহলে 94 ইনস্টলমেন্ট অ্যাকুমুলেশন 20,000 টাকার হলে পারে আমার দেখো 50,000 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু $50,000, যে যেই লোক $20,000 রিপে করি নাই তার $20,000 এই 94 ইনস্টলমেন্ট পরে হয়ে গেছে কিন্তু 50,000, মানে 2.5 গুণ হয়ে গেছে, খেয়াল করছো? সো তখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম যে এক্স এর ভ্যালু আসছে 119, তার মানে এক্স্যাক্টলি 119.59 টাকা দিলে পারে সে আর কোনো দাবি দেওয়া আমার করে রাখবে না। তাহলে এই যে ফাইন টিউনিং গুলো, দ্যাট ইজ পসিবল ফর দ্য ম্যাথমেটিক্যাল স্টুডেন্ট, ম্যাথমেটিক্স স্টুডেন্ট, ইটস নট ফর দ্য আদার স্টুডেন্ট। এবং এইখানে অ্যাকচুয়ারিজ যারা, তারা কিন্তু এই জিনিসগুলো মডেল তৈরি করে মানুষকে হেল্প করে থাকে, যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইস্যুতে তারা এই ধরনের ফাইন টিউনিং এর কাজগুলো করে থাকে। ওকে, তো স্যার বাংলাদেশে কি এরকম কোম্পানিগুলোতে অ্যাকচুয়ারিস্ট ওরা কি করে আর কি হায়ার করে, মানে এরকম কি বাংলাদেশের সুযোগ আছে? কেমন? বাংলাদেশের সুযোগ আছে, বাংলাদেশের সুযোগ আছে। তো বাংলাদেশের লোকজন তো আসলে মানে ওই যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় কি, অ্যাক্সিডেন্টে যদি কোনো লোক মারা যায় তখন মানুষ মানে যেহেতু মেজরিটি মুসলিম, তো মেজরিটি চিন্তা করে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বুঝতে পারছো না, আর মানে দোয়া করে দেয় বেশি করে, মানে সবাই হ্যাপি হয়ে যায়, বুঝতে পারছো, কম্পেনসেশন পাইতে চায় না, বুঝতে পারছো। বাট যদি মানে মুসলিম না হতো তাহলে কিন্তু আবার দেখতো যে কড়ায় গুণে আদায় করে ছাড়তো আর কি। তো এই যে ইন্স্যুরেন্স বাংলাদেশে দেখবে যে অনেক, এই পর্যন্ত যদি মানে কাউন্ট করো দেখবে যে প্রায় 80-র উপরে ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এবং এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সব থেকে আনন্দে থাকে। তোমাদের যদি কোনো রিলেটিভ বিদেশে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলে দেখো যে ওদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্স্যুরেন্স। মানুষ সাধারণত ইন্স্যুরেন্সে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করে। তুমি স্টুডেন্ট হিসেবে পড়তে যাবা, তোমার প্রথম কাজ হচ্ছে ইন্স্যুরেন্স করে দিয়ে যাবে। তোমার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, মানে ইয়ার ইন্স্যুরেন্স করতে হবে, মানে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, তারপরে তোমার সেফটি ইন্স্যুরেন্স করতে হবে, অনেকগুলো ইন্স্যুরেন্স করে তোমাকে যাইতে হবে আর কি। এবং ওখানে যেও তোমার সবসময় ইন্স্যুরেন্সের ভিতরেই থাকতে হবে আর কি, সো দ্যাট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেন মানে তুমি অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে গভর্নমেন্টকে কোনো ব্লেম দিতে না পারো যে গভর্নমেন্টের এই কেয়ারলেসের কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলা, তোমার ফ্যামিলি কোনো কিছু পাচ্ছে না, তুমি মানে চিকিৎসা পাচ্ছ না, তুমি কম্পেনসেশন পাচ্ছ না, এরকম কিছু নাই। আর আমাদের দেশে যদি মানে তুমি মানে আন্দোলন করো, অ্যাক্সিডেন্টে মারা গেছে অথবা পা ভেঙে গেছে অথবা পা মানে ডিটাচ হয়ে গেছে, তাহলে যদি মানে তার পক্ষে কথা বলার কেউ থাকে, আন্দোলন করার কেউ থাকে, তাহলে সে কম্পেনসেশন পাবে, মানে বিভিন্ন ফর্মে পাবে আর কি, বুঝতে পারছো না। আর যদি আন্দোলন করার কেউ না থাকে তাহলে দেখবা যে ওর আর কোনো টাকা পয়সা জীবনে নাই, বুঝতে পারছো, ওর জীবনে কোনো দাম নাই, বুঝতে পারছো না। বাট যদি এটা প্রপারলি ইনস্যুরেড হতো বা গভর্নমেন্ট যদি এই জিনিসগুলো প্রপারলি মনিটরিং এর পর্যায়ে আসতো, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সত্যিকার অর্থেই মানে তার বেনিফিট দিতে বাধ্য হতো। গত সপ্তাহে তোমাদের যেমন বলছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা ইনিশিয়েটিভ অলরেডি নিছে, এই যে সিটি ইউনিভার্সিটি ইউকের সাথে, যে অলরেডি সিটি ইউনিভার্সিটি ইউকে থেকে বেশ কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বা হবে এই অ্যাকচুয়াল সায়েন্স পড়ার জন্য। কারণ বাংলাদেশে অ্যাকচুয়ারিস্টের অনেক অভাব, যে এই অ্যাকচুয়াল মানে যে যারা ইন্স্যুরেন্স কোম্পানি চালায়, যারা ফাইন্যান্সিয়াল মানে কোম্পানি চালায়, যেমন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এক মানে ইন্স্যুরেন্স কোম্পানি, এদের প্রত্যেকেরই মিনিমাম 5 জন করে, এক একটা কোম্পানিতে মিনিমাম 5 জন করে অ্যাকচুয়ারিস্ট দরকার। কিন্তু বাংলাদেশে টোটাল আছেই 6 জন, তার মধ্যে দেশে থাকে 2 জন, আর বাকি মানে এই যে থাকে সব বাইরে। এই যে তোমরা তোমার ফ্রেন্ড একটা বললো না যে সৌরভ স্যার একটা বই করছে, এই সৌরভ স্যার হচ্ছে মানে উনি ছিলেন বাংলাদেশে সম্ভবত আমার জানা মতে যে ওনারা 4 জন সমসাময়িক মানে ছিলেন, তার মধ্যে 2 জন মারা গেছেন আর 2 জন আছেন আর কি। তো যাক, এনিওয়ে, তো এই অ্যাকচুয়ারিজদের হিউজ ডিমান্ড, এবং তোমরা দেখবা যে জব র্যাঙ্কিং এ মানে স্যার বাংলাদেশে এরকম এদের ডিমান্ড কেমন? বাংলাদেশে এরকম মানে জবের ফ্যাসিলিটি কেমন আছে? বাংলাদেশে প্রচুর ডিমান্ড আছে, কিন্তু মানে বাংলাদেশে লোক নাই। যে ডিমান্ড থাকলে মানে মানে যে যেমন তুমি যদি অ্যাকচুয়ারিস্ট পাস করে বের হও, মনে করো একদম তুমি ফ্রেশ গ্রাজুয়েট,
মানে তুমি মানে আইবিএ থেকে বিবিএ করে বের হইছো, এমবিএ করে বের হইছো, আর তুমি মনে করো যে এই যে বাংলাদেশ থেকে অথবা মানে ইউকে থেকে অথবা ইন্ডিয়া থেকে অ্যাকচুয়ারিস্ট মানে বের হয়ে মানে পাস করে বের হইছো। এখন একটা মানে বিজনেস গ্রাজুয়েট অথবা একটা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটের ইনিশিয়াল মানে স্যালারি মানে যেটা হইতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে 50,000 টাকা বেশি না আর কি। যেই লেভেলে তুমি মানে ইনিশিয়াল জব মানে জয়েন করো না কেন 50,000 টাকার বেশি তুমি আসলে স্যালারি পাবা না। বাট যিনি অ্যাকচুয়ারিস্ট আমার জানা মতে আমার একজন স্টুডেন্ট আছে যে অ্যাকচুয়ারিস্ট করে আসছে ইউকে থেকে, সে এখন মানে আসার পরেই সে স্যালারিতে জয়েন করছে, তখন ছিল তার বেতন ছিল 2 লাখ টাকা, বুঝতে পারছো না? স্টার্টিং স্যালারি হচ্ছে 2 লাখ টাকা, বুঝছো না? আর এখন কত হয়েছে? বাংলাদেশি কোম্পানির ভিতর নাকি বাংলাদেশি বাহিরে? কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, বুঝছো? সো তবে হিউজ ডিমান্ড তার, বুঝতে পারছো না? তো সেইটা মানে যখন তুমি দেখবা যে বাংলাদেশ থেকেই কিন্তু এটা করা সম্ভব, কিন্তু করতেছে কিন্তু এখন অনেকেই, বুঝতে পারছো? তো সেই জিনিসগুলো এখন আমাদের সেই টেকনোলজি শিখতে হবে, সেই নলেজ আমাদের অ্যাচিভ করতে হবে, তাহলেই কিন্তু আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারবো আর কি। এবং আমাদের যেমন মানে আমরা সাধারণত আমাদের একটা ইয়ে আছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লেবার টাইপের লোকজন বাইরে যে মানে তারা মানে রেভিনিউ আর্ন করে থাকে, যেটাকে আমরা রেমিটেন্স বলতেছি। এই রেমিটেন্স মানে যখন আমাদের এডুকেটেড পিপল যাবে, সেই এডুকেটেড পিপল যখন মানে আর্ন করবে, তখন দেখবো যে এটা হিউজ রেমিটেন্স হবে আর কি, বুঝতে পারছো না? এবং তোমরা মানে পত্র পত্রিকায় অনেক শুনছো না যে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মানে অ্যারাউন্ড 10,000 লোক মানে সরি 10,000 মানে জনশ্রুতি আছে মানে 10 লাখ লোক আমাদের মানে এখানে কাজ করে। এই 10 লাখ লোক আমাদের ওইখান থেকে $10 বিলিয়ন প্রত্যেক বছরে আর্ন করে নিয়ে যায়। 10 লাখ লোক $10 বিলিয়ন আর্ন করে নিয়ে যায় আমাদের দেশ থেকে। আর আমাদের দেশের 1,20,00,000 লোক পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সেখান থেকে আমরা রেমিটেন্স হিসেবে পাই মনে করো $16 বিলিয়ন, $16 বিলিয়ন। খেয়াল করে কিন্তু মানে ডেটাটা কি বললাম, ওরা নিয়ে যাচ্ছে 10 লাখ লোক, তারা পাচ্ছে $10 বিলিয়ন, আর আমরা এর থেকে 12 গুণ লোক কাজ করতেছে, তারা পাচ্ছে কিন্তু মানে কাছাকাছি মানে একটা ফিগার আর কি। তার মানে ওদের থেকে আমাদের ইনকাম রেঞ্জটা মানে 8 গুণ কম আর কি, বুঝতে পারছেন? তার মানে আমরা টেকনোলজিক্যালি নলেজেবল হইতে পারি নাই, না হওয়ার কারণে আমরা ডেপ্রাইভ হচ্ছি। ওকে, আমাদেরকে লোকজন ঠকাই ফেলতেছে, আমরা শুধুমাত্র মানে এই ফিজিক্যাল লেবারের মাধ্যমে আর্ন করার চেষ্টা করতেছি, কিন্তু ফিজিক্যাল লেবারের মাধ্যমে আর্নিংটা বর্তমান সোসাইটিতে মানে মানে অনারেবল আর্নিং না। এখন মানে আর্নিংটা হতে হবে টেকনোলজিক্যাল নলেজের মাধ্যমে, আর্নিংটা হইতে হবে। নলেজের লেভেলে যখন আর্নিং এ যাবা তখন দেখবা যে হিউজ আর্নিং আর কি, বুঝতে পারছো? যাক, এনিওয়ে আই হোপ যে আমাদের স্টুডেন্টরা তারা সবাই ওই লেভেলে যাবে আর কি। তো তোমরা এই সামটা আমি রিকোয়েস্ট করবো, এই টাইপের সামগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে বেশি বেশি করে, কারণ এইগুলো আমাদের রিয়েল লাইফে যেমন প্রয়োজন, আবার এক্সামের সময়ও দেখবা এগুলো আমাদের প্রয়োজন হবে আর কি। আমরা এখন একটু এক্সারসাইজ চলে যাচ্ছি, যে আমাদের কিছু এক্সারসাইজেস আমরা প্রুফ হিসেবে, কারণ আমরা যেহেতু ম্যাথমেটিক্স স্টুডেন্ট, আমাদের দেখবা যে যখন আমরা এক্সাম দিতে যাবো, এক্সামে কিছু প্রুফ আমাদেরকে করতে বলা হবে। যেমন মনে করো যে আমি আজকে সকালে মানে তোমাদের একটা মানে 2টা পেজ মানে আপলোড দিয়েছিলাম, তোমরা কি পাইছো? ওটা দেখছো? পেজ দুটো কি দেখছো কেউ? জি স্যার। দেখছো? প্রুফগুলো বুঝছো নাকি বুঝো নাই? যে এখানে খেয়াল করে দেখো, এখানে যদি আমাদেরকে বলা হয় যে এই যে প্রুফ দ্যাট 1 প্লাস আই এস এন আই ইকুয়ালস টু এস এন প্লাস 1 আই মাইনাস 1, এই প্রুফটা আমরা করব কি করে? নর্মালি দেখবা যে এই এক্সারসাইজে এই চ্যাপ্টারে বেশ কিছু প্রুফ আছে, যেগুলো মানে এই যে আমরা যারা ম্যাথমেটিক্সের লোক তারা খুব বেশি পছন্দ করি। সাধারণত এই অ্যাকচুয়াল ম্যাথমেটিক্সের ম্যাথগুলো তোমরা হয়তো খেয়াল করে দেখছো, ম্যাথগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টেটমেন্টের সাম, ওয়ার্ডে এক্সপ্রেস করা সাম থাকে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন খুব কম থাকে। এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কম থাকে, এটা যারা অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডের না বাট ম্যাথমেটিক্সের, তারা খুব ডিসলাইক করে। তারা মনে করে
যে ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সিম্পলিফিকেশন, মানে ক্যালকুলাস, পিডিএ মানে পিডি, নানান কিছু ইকুয়েশন থাকবে, সিমপ্লাই করব, সামেশন থাকবে, মানে অনেক সিমুলেশন থাকবে, এটা সবাই এক্সপেক্ট করে। কিন্তু অ্যাকচুয়াল আমরা যারা পড়ি, আমরা যারা মানে লার্ন করি, তারা দেখি যে অ্যাকচুয়াল সামগুলো হচ্ছে মানুষের রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করা, এবং রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে যে আমরা তাদের বেসিক নলেজগুলো দরকার, ফর্মুলা অ্যাপ্লাই করে সামগুলো আমরা করে ফেলবো, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কিন্তু ফর্মুলার ডেরিভেশন খুব বেশি আমরা আসলে শিখতে চাই না বা প্রয়োজন আমাদের হয় না। কিন্তু আমাদের মানে সোসাইটাল কনটেক্সটে এগুলো আবার খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি এই প্রুফগুলো কিভাবে করা যায়, সেগুলো একটু দেখি। তো আমি দুই একটা প্রুফ এখানে একটু করতে চাই, তোমরা একটু দেখো। আমি একটু হোয়াইট পেজে চলে যাচ্ছি। এখানে আমাদের যেটা বলা হলো এই যে 51, 55 আর 58, এই তিনটা সাম আমরা একটু দেখতে চাচ্ছি। তো এই তিনটে সাম আমি এখান থেকে প্রথমে আমি আসি যে এই যে 50 মানে এই সামটা একটু দেখি। এই সামটা আমি এখানে একটু করার চেষ্টা করতেছি। এখানে লেফট হ্যান্ড সাইডটা আমি নিচ্ছি। এই লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা নিই, তাহলে খেয়াল করে দেখো যে আমরা ডেফিনিশন অনুযায়ী যেটা বলে ফেললাম 1 প্লাস আই লিখলাম। লেখার পরে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমি আসলে আপলোড করছি, তোমরা সেখান থেকে পেয়ে যাবা। এসএন আই এর ডেফিনিশন অনুযায়ী আমরা বলি কি যে এটা 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই। এটা ডেফিনিশন ছিল না আমাদের? দেখো তো একটু, এটা ঠিক লিখলাম না বলো। জি স্যার, ঠিক আছে। যে লেফট হ্যান্ড সাইডে এস এন আই যেটা ছিল সেটা আমরা ডেফিনিশন অনুযায়ী লিখলাম এইটা। এবার আমরা একটুখানি সিমপ্লাই করতে চাচ্ছি, আমরা বলতেছি এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার কত হবে বলো তো একটু? n plus 1 n plus 1 minus of 1 minus of I. ওকে, গুড। এখানে এর বাইরে এখানে আই থাকলো। এরপর আমরা আবার বলতেছি কি যে এখানে আমাদের এটা হলো কি 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই আই। এরপরে এই যে উপরে মাইনাস আই, নিচে আই ক্যান্সেল আউট হয়েছে, কি 1 লেখা যায় না? দেখো তো এটা, এই লাইনটা বুঝলা না বলো? এখন দেখো এখানে কি হলো 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1, এর মানে কি লেখা যায়? এটা কি আমরা বলতে পারি না যে এখানে s অফ n প্লাস 1 আই এই যে মাইনাস 1 লিখতে পারি? জি স্যার। এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল, বুঝতে পারছো? সো এখানে এই প্রুফগুলো খুবই অর্ডিনারি প্রুফ। সিমিলারলি নাম্বার বিটাও এর আগে তোমরা দেখবে যে এটা এক্সারসাইজ ভিতরে এই টাইপের সাম একটা করে দেওয়া আছে, সেজন্য আমি আর এটা করতেছি না। আমি এরপরে তোমাদের এই যে 5.5 এর এই সামটা একটু দেখাতে চাচ্ছি। এইটা মানে তোমাদেরকে একটু দেখাই। এটা দেখানোর জন্য আমার একটু গুগল ক্লাসরুমে চলে যাব আমি। স্যার 5.51 এর টাইম ডায়াগ্রামটা কি রকম হবে? সরি বলো আবার। 5.51 এর হ্যালো স্যার, যে ম্যাথটা আমরা করলাম এর টাইম ডায়াগ্রামটা কি রকম হবে? নিচে দেওয়া এর কিন্তু টাইম ডায়াগ্রাম দরকার নাই, কিন্তু বুঝতে পারছো না? এর টাইম ডায়াগ্রাম দরকার নাই, এটা তো জাস্ট একটা অ্যালজেব্রিক প্রুফ আর কি, বুঝতে পারছো? এটা জাস্ট একটা অ্যালজেব্রিক প্রুফ, টাইম ডায়াগ্রাম, কারণ এটা তো কোনো মানে ওরা কিন্তু কোনো ডেটা দেয় নাই। যখনই তোমার ডেটা দেওয়া হয় তখন তোমার এই টাইম ডায়াগ্রামের প্রয়োজন পড়ে, তাছাড়া কিন্তু তোমার টাইম ডায়াগ্রামের প্রয়োজন নাই কিন্তু। এছাড়াও স্যার মানে জেনারেলি বলা যাবে যে মানে এন পিরিয়ডের পরে একটা পিরিয়ড অ্যাকুমুলেট হবে আর কি ওই লেফট সাইডে। হ্যাঁ, এখানে লেফট সাইডে এটা বলা যাবে যে একটা পিরিয়ড তার এই যে 1 প্লাস আই এর জন্য, মানে এখানে তো আমরা দেখে বুঝতে পারি যে এখানে আছে অ্যানুইটি ডিউ টাইপের একটা কনসেপ্ট, যেটা 1 প্লাস আই যেটা হইছে তাহলে একটা পিরিয়ড এখানে অ্যাড করা হয়েছে, বুঝতে পারছো না? সেটা তুমি মানে যদি অনেক সময় বলতে পারে যে মানে এক্সপ্রেস ইন ওয়ার্ড, যে মানে লেফট হ্যান্ড সাইড উই ক্যান সি ইটস on annuity on accumulation with annuity due, and right hand side আমরা বলতে পারছি মানে which is equivalent to মানে 1 plus মানে 1 extra payment with interest rate I. ওকে, আচ্ছা, এইখানে আমি একটু
হোয়াইট বোর্ড শেয়ার করতে চাচ্ছি। এখানে তোমরা দেখো যে আমরা প্রথমে বললাম যে মানে এই এস এন আই, এটা দ্বারা আমরা বললাম এই যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই, এই কথা আমরা বললাম। এখন এখানে খেয়াল করে দেখো যে এক্সকিউজ মি, সো এখানে আমি যদি আই এর জায়গায় 1 ধরি, মনে করো যে লেট আই ইকুয়ালস টু 1, তাহলে আই যদি 1 হয় তাহলে আমার এখানে কি হলো দেখো এস এন 1, এই 1 লেখা না লেখা কিন্তু সমান কথা কিন্তু। তাহলে এখানে কি হলো 1 প্লাস 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 1। তাহলে এখানে দেখো হয়ে গেল কি, এখানে আমরা বললাম 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। সিমিলারলি এখানে যদি আমাকে বলা হতো এস 2n 1, তাহলে আমি বলছি কি এখানে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার এই যে 2n মাইনাস 1 ডিভাইড বাই 1, কারণ ইন্টারেস্ট রেট হচ্ছে এখানে মানে আমাদের আই বলা হয়েছে 1 এখানে। সো এখান থেকে আমরা বলছি এটা দিস ইজ নাথিং বাট 2 টু দি পাওয়ার এই যে 2n মাইনাস 1। এরপর আমরা বলতেছি কি এখানে এস এই যে 3n 1 মানে হচ্ছে এই যে 1 প্লাস 1 টু দি পাওয়ার 3n মাইনাস 1 ডিভাইড বাই 1, দিস ইজ নাথিং বাট 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1। দেখো তো এই পার্টটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার বুঝছি। গুড। এবার দেখো এরা ওরা যেটা প্রুফটা করতে বলছে, ওরা বলছে কি যে প্রুভ দ্যাট এই যে s অফ 2n ডিভাইডেড বাই sn প্লাস s অফ n ডিভাইডেড বাই, স্যার এখানে আই এর মান দেয়া নাই, আই কি 1 ধরে আই এর ভ্যালু হচ্ছে 1, কিছু দেওয়া নাই তার মানে 1, যার কেউ থাকে না তার আল্লাহ থাকে, এই জন্য হচ্ছে এখানে ওই যে কিছু নাই তার মানে আমরা বুঝি এটা 1 আছে, কারণ 1 ছাড়া আছে ওখানে কিছু, এই যে ওখানে এরা কিছু লেখে নাই, কখন লিখতে পারবে না। যদি এটা 1 থাকে তখন মানে না লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু 1 ছাড়া অন্য কোনো কিছু থাকলে তো তার লিখতেই হতো, মনে করো 0.5 হোক 0.7 হোক 0.8 হোক সবকিছু কিন্তু তার লিখতে হতো। 1 ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কিছু নাই তার মানে 1 আছে। স্যার আই এর ভ্যালু 1 মানে কি 100% নাকি এরকম কিছু? 100% এরকম কিছু একটা হবে আর কি। এখানে 2n, এখানে মাইনাস অফ s 3n বাই হচ্ছে এই যে s 2n। এখন এখান থেকে জাস্ট তোমরা মানে ভ্যালুগুলো পুট করে দাও, দিলে দেখবো যে এটা সামটা হয়ে গেছে। এখানে আমরা এটা বুঝে ফেললাম, এটা মানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এই যে 2n মানে মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে যে প্লাসে আমরা বলতেছি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। এখান থেকে আমরা বলতেছি 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। ওকে, এরকম কিছুটা পাইলাম। এখন দেখো আমি এই প্রথমটাকে অ্যাজ ইট ইজ রেখে দ্বিতীয় প্রথম মানে লাস্টের দুইটাকে একটু যদি এলসিএম করি, কারণ তাদের ডিনোমিনেটর সেম, তাহলে 2n মাইনাস 1 এটা হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে মাইনাস অফ 2 টু দি পাওয়ার 3n প্লাস 1। ঠিক বললাম না? বললাম না? ক্যান্সেল হয়ে গেল। যাওয়ার পরে এখান থেকে মানে দেখো এইটা আমি কন্টিনিউ করতেছি অ্যাজ ইউজুয়াল। এখান থেকে আমি এইটা 2 টু দি পাওয়ার এই যে মাইনাস 2 টু দি পাওয়ার n কমন নিব। কমনলি দেখো এখানে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 এরকম কিছু একটা থেকে যায়। দেখো তো আমার সাথে তোমরা এগ্রি করো কিনা?
দেখো বুঝতে গেলাম, ঠিক আছে। জি তাহলে এটা এখন মানে সিমপ্লাই হওয়ার পরে এখানে থাকলো কিন্তু মাইনাস টু দি পাওয়ার এন। আর এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা খেয়াল করে দেখো, এখানে ছিল আমাদের টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমরা এটাকে এলসিএম করি আবারও টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে টু দি পাওয়ার এই যে 2n মাইনাস 1, এখানে মাইনাস এর মাল্টিপ্লাই করলে দেখো টু দি পাওয়ার কত আসে এখানে, এই যে 2n 2n প্লাস টু দি পাওয়ার n, এরকম কিছু একটা আসে। এর সাথে এটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে আমার টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই টু দি পাওয়ার n মাইনাস 1, আলটিমেটলি 1। ওকে, তাহলে এইটার করসপন্ডিং প্রুফটা হচ্ছে এটা হচ্ছে 1 হয়ে গেল, বুঝতে পারছো? এই ধরনের ডিফারেন্ট কম্বিনেশন দিয়ে তোমাদের কিন্তু প্রুফ দিতে পারে, বুঝতে পারছো? এরকম যেমন এখানে একটা প্রুফ আমাদের দেখানো হলো, এখানে যেমন 3n দেওয়া আছে, 3n এর জায়গায় 3n না দিয়ে তোমার হচ্ছে 4n দিয়ে এখানে মানে এখানে 4n, এখানে 3 মানে 3n, এখানে 2n, এখানে দিয়ে আরেকটা কম্বিনেশন আসলো, সেই কম্বিনেশন করে সিমিলার করে যা আসে সেটাই হচ্ছে তোমার আনসারটা হবে। সো এখানে এই ধরনের কনসেপ্ট গুলো সাথে তোমাদেরকে আবার পরিচিত হইতে হবে, যে তোমরা যেন এরকম ব্লাইন্ডলি আচ্ছা কুতুব স্যার ক্লাসে একটা করা দিছিল বা বইয়ের এক্সাম্পল এটা করে দেওয়া আছে এইটাই মুখস্থ করে ফেলতে হবে, এরকম জিনিস ইস্যুতে তোমরা যেন যেও না, বুঝতে পারছো না? তোমাদের এই ডিফারেন্ট ওরিয়েন্টেশনের প্রুফগুলো শেখা উচিত হবে আর কি। একটু দেখো, এখানে আমাদের বলা হয়েছে কি যে এখানে যদি আমরা এস এই এস আমরা বলতে চাচ্ছি এস অফ এন অ্যাঙ্গেল আই, এটার মানে হচ্ছে আমাদের 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। আর এইটাকে দেখো যে উপরে যদি আমি বাইনোমিয়ালি এক্সপান্ড করি তাহলে কিন্তু আমি লিখতে পারি 1 প্লাস এন আই প্লাস এন ইন্টু এন মাইনাস 1 আই স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এন এন মাইনাস 1 এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 আই কিউব, রাইট? এই ডট 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 মাইনাস 1, এখানে ডট কয়টা দিতে হবে বলো তো একটু একজন? এখানে ডট ইচ্ছা করে যতগুলো দিতে পারবেন, সমস্যা নেই যত ইচ্ছা ততটা দেওয়া যাবে না, দেখছো এইটার মধ্যেও কিন্তু ম্যাথমেটিক্স আছে। একজন বলো দেখি স্যার স্যার n + 1 হবে, n + 1টা পদ থাকবে। নরমালি আমরা অনেক সময় মানে বলি না যে মানে 1 2 3 লিখে একটা সিরিজ যখন লিখে অনেক সময় দেখবা যে 1 প্লাস 2 প্লাস মানে 3, এরপরে মানে আমরা লিখতে চাই না, ডট ডট দিয়ে লিখতে থাকি। এখানে কয়টা ডট দিতে হয় বলো তো? এই ডট দেওয়ার নিয়মটা কি? স্যার ডট কি গুণে গুণে দিব স্যার? হ্যাঁ, ডট কি গুণে গুণে দিতে হবে যে n সংখ্যক বানাইতে হবে এরকম কিছু মানে নাকি? এখানে এরকম এরকম কি ডট দিতে থাকি আমরা নাকি মানে ডট দেওয়ার কোনো স্পেশাল কোনো নিয়ম কানুন আছে, এটা কি জানো কিনা কেউ? স্যার এখানে n + 1 থেকে তিনটা, একজন মেয়ে বললো তিনটা, তুমি একটু বলো তো তুমি তিনটা কেন দিবা? তিনটা দিয়ে একটু শর্ট দিয়ে আবার তিনটা, তিনটার পরে আবার তিনটা, তো স্পেস দিয়ে, 2 স্পেস দিয়ে আবার তিনটা, কেন বলো তো? এই তিনটার মিনিংটা কি? এটা জানি না। আচ্ছা, এটা কিন্তু এই ডটটা কিন্তু এই ম্যাথমেটিক্সের কোনো পার্ট না কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা, এই ডটে আমি একটু পরে আসতেছি, দাঁড়াও এই ডটটা একটু শেখার ব্যাপার আছে কিন্তু, কারণ ডটটা আমরা যেটা করি কি কলমের কালি যতক্ষণ থাকে তখন ডট দিয়ে থাকি, আবার কেউ দিতেও চায় না, বুঝতে পারছো না? তো এই ডটটাও একটু শিখে রাখবো আর কি, বুঝতে পারছো না? তাহলে কি হলো, এই -1 আর এই +1 কিন্তু ক্যান্সেল হয়ে গেল, আর নিচে আছে কি বলতো? আই আই দিয়ে ক্যান্সেল। নিচে কিন্তু আই আছে, তাহলে এই নিচে যে আই আছে এই আই কিন্তু একটা উপরে আবার কমন নেওয়া যায়, তাহলে উপরে কমন নিলে পারে নিচের আয়ের সঙ্গে উপরে আই ক্যান্সেল হয়ে যায়, তাহলে উপরে থাকে হচ্ছে n, এখানে n ইন্টু n মাইনাস 1 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, এখানে একটাই চলে গেছে একটাই আছে, এখানে n n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3, এইটা হচ্ছে আই স্কোয়ার, এইভাবে এইটা থাকে। ওকে, সো এইরকম দেখবা যে এসএন ইকুয়ালস টু কোনো জায়গায় হয়তো বলবে যে এখানে এই যে এক্সারসাইজের মধ্যে দেখবা আছে যে এটা প্রুভ করতে বলছে, তখন আমরা এইভাবে এটা প্রুভ করতে পারি কিন্তু আর কি, বুঝতে পারছো? তো আমি আবার একটু ব্যাক করি জায়গায়।
এখানে দেখো, এখানে এই যে মানে এরকম ভাবে মানে এইটা যেমন এইটা নাম্বার 5-6 এ এটা প্রুভ করতে বলছে, আমরা এটা প্রুভটা করলাম। আর আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে এখানে এই যে তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে ডট কয়টা দিব আর কি। এই যে ডট ওরা যেমন দিয়েছে 3টা, এই 3টার জায়গায় এখানে 2টা দিলে কি সমস্যা হতো, 4টা দিলে কি সমস্যা হলো, মানে 8টা দেওয়া কেন যাবে না? এইটার মানে জিনিসটা কে জানো বলো, ভালো করে বলো দেখি। তোমরা একটা মেয়ে আমাকে বলছে যে 3টা দিয়ে একটু গ্যাপ দিয়ে স্যার এন্ড সো অন। গ্রেট। এর নাম কি, তোমার নাম কি? মাসুদ। মাসুদ, এটা তুমি শিখলা কোথা থেকে? আপনি বলছিলেন ক্লাসে। কি সাংঘাতিক কথা দেখছো, মানে ও মনে রাখছে আমার কথা, বুঝছো না? যাক, একজন অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট পাইলাম যে আমার কথা মনে রাখছে আর কি, বুঝছো না? যাক, থ্যাংক ইউ সো মাচ। তোমার একটা চকলেট পানো হয়ে গেল, বুঝছো পারছো না? এই যে লাভ ক্যান্ডি তুমি এটা পাবা, মানে এটার পরে স্কুল ইউনিভার্সিটি খুললে পরে আমার বলো কিন্তু যে তোমার কিন্তু এই ক্যান্ডিটা খাওয়াবোই আমি, বুঝতে পারছো না? আচ্ছা, এখানে এই যে প্রথমটা মিনিংটা হচ্ছে এন্ড, প্রথমটা মিনিং হচ্ছে এন্ড, পরেরটা মিনিং হচ্ছে সো, তারপর সরি সো, আর তারপরটা হচ্ছে অন। এর মানে কি এন্ড সো অন, তার মানে এইভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। বাংলায় যদি আমরা বলি প্রথমটা হচ্ছে এভাবে, দ্বিতীয়টা হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? যেখানে যদি বাংলায় বলি তাহলে আমাদের এই ডটের মিনিংটা হচ্ছে প্রথম ডট হচ্ছে এভাবে, এরপরটা হচ্ছে চলতেই, তারপরটা হচ্ছে থাকবে, এভাবে চলতেই থাকবে। ওকে, আচ্ছা গুড। তাহলে আমরা এইভাবে চলতে থাকবো না, আমরা কোনো জায়গায় যে স্টপ করবো, বুঝতে পারো? আমরা এইভাবে চলতে থাকবো কি থাকবো না স্যার, আমরা চলতে থাকবো না। আচ্ছা যাক, তাহলে আমরা একটু আসি যে আমরা আজকে চ্যাপ্টার 6টা একটু শুরু করে দিতে চাই আর কি। তো তোমাদের যেটা আমি রিকোয়েস্ট করবো যে এখানে তোমরা যদি এই এক্সারসাইজটা একটু খেয়াল করে দেখো যে এই এক্সারসাইজের সামগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে পার্ট বাই পার্ট তারা করছে। যে যেমন এখানে বলছে কি অ্যাকুমুলেটেড ভ্যালু, অ্যাকুমুলেটেড ভ্যালু রিলেটেড এখানে বেশ কিছু সাম দেওয়া আছে। এরপরে দেওয়া আছে ডিসকাউন্টেড ভ্যালু, এটা রিলেটেড আবার কতগুলো দেওয়া আছে। এরপরে দেওয়া আছে দেখো ডিসকাউন্ট ভ্যালু, এই যে দেখো এখানেও কিন্তু কতগুলো মানে এই যে এইখানেও কতগুলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদের প্রুফ শিখতে হবে। কিন্তু এই প্রুফগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, এটাও কিন্তু খুবই অর্ডিনারি প্রুফ, এইগুলো জাস্ট ফর্মুলাটা পুট করলেই কিন্তু হয়ে যাবে কিন্তু আর কি, বুঝতে পারছো না? এখানেও দেখো এই প্রুফগুলো কিন্তু দেখবা মানে প্রায় এক্সামে এই ধরনের প্রুফগুলো কিন্তু বেশি আসে। সো এখানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই চ্যাপ্টারটা, এই যে ওয়ার্কআউট এক্সাম্পলে যত প্রুফের সাম আছে সবগুলো প্রুফ তো শিখবাই, সাথে সাথে এই প্রুফগুলোর অল্টারনেটিভ কি কি কম্বিনেশন আর হইতে পারে সেগুলো একটু চিন্তা করবো। যেমন এখানে 2ni দেওয়া আছে, 2ni না দিয়ে আমাকে যদি 4ni বলে তাহলে কি হবে, বা শুধু ni বললে কি হবে। এখানে যেমন বলছে দেখো যে প্রুভ দ্যাট দিস এন্ড দিস দে আর ফর্মিং আ জিওমেট্রিক প্রোগ্রেশন, এরা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন ফর্ম করতেছে, এটা প্রুভ করে দেখাতে বলছে। তাহলে সেটা কিভাবে করব? আবার এখানে খেয়াল করে দেখো এই যে পয়েন্ট 8 এর মানে সামটা বেশ ইন্টারেস্টিং। এখানে বলছে x ইন্টু হোল দিস থিং ইকুয়ালস টু হচ্ছে s অফ দিস প্লাস দিস। এখান থেকে বললো ফাইন্ড আউট ভ্যালু অফ x। এন্ড খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে এখানে এই যতগুলো প্রুফের সাম আছে এগুলো তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতেছে। এখানে দেখবা যে প্রুফের সাম আছে প্রায় 10টা মতন প্রুফের সাম আছে। এই 10টা প্রুফটা এর মধ্যে আমি ক্লাসেই প্রায় 4টা করে ফেলছি আর কি, 2টা দেখবা যে বইতে করে দেওয়া আছে, এক্সাম্পলে করে ওয়ার্কআউট এক্সাম্পলে করে দেওয়া আছে। সো বাকি 4টা দেখবে যে তোমাদের মানে এখান থেকে ওই 6টার মতন ফলো করলে হয়ে যাবে আর কি। তো তোমরা এই 10টা আমি চাই যে নেক্সট ক্লাসে তোমরা সবাই এটা অ্যাসাইনমেন্ট হিসেবে মানে জমা দিবা আর কি। এখানে দেখো এই যে এখানে এইটা যদি তোমরা জাস্ট টিক মার্কগুলো দেখো, এই টিক মার্কগুলো তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতেছে। এই টিক মার্কগুলো নেক্সট ক্লাসে করে সাবমিট করবো সবাই এই গুগল ক্লাসরুমে, সবাই সাবমিট, এই যে এখানে টিক মার্কগুলো যেগুলো আছে এগুলো সাবমিট করবো সবাই। আর টিক মার্কের বাইরে দেখবা যে মানে আমরা যখন বইটা পড়তেছিলাম তখন সেখানে কিছু করে দেওয়া ছিল, সেগুলো তোমরা একটু করবে আর কি, বুঝতে পারছো? আর এই 10টার সাথে সাথে তোমাদের আর একটু কাজ থাকতেছে, সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে ডিসকাউন্টেড অ্যাকুমুলেশন, দেন মানে আমাদের অ্যানুইটি অ্যাকুমুলেশন, এরপরে আদার সিম্পল অ্যানুইটিস, এইগুলোর প্রত্যেকটা থেকে 4টা করে সাম তোমরা একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, করে এইগুলো মানে কপিতে করে সেগুলো মানে এই নেক্সট ক্লাসে মানে গুগল ক্লাসরুমে সাবমিট করবা। এটা তোমাদের একটা প্র্যাকটিস গুলো কি দিতে হবে স্যার? এগুলো তো স্যার করছিলামই, আপনারা বলছিলেন গত ক্লাসে করার জন্য। করছো, যারা করছো তারা তো এটাই জমা দিয়ে দিবা।
বুঝতে পারছো? না তাহলে তো স্যার নতুন বলছি রাব পাবে মানে আপনার দেয়ার মতো পাবে এরকম না। ওইটা মানে এই তোমাদের বেশি এইগুলো আমি আবার তোমার আমেরিকায় বাড়াবো না, এটা শুধু আমার কাছে থাকবে, কাজে কাছে তোমাদের রাত দিলেও সমস্যা নেই, মোটামুটি বুঝতে পারলে হয়েছে, বুঝছেন না? হ্যাঁ। আর মানে এখানে তোমরা নেক্সট ক্লাসে এই যে প্রত্যেকটা টাইপ থেকে 4টা করে সাম করবা, আর ওই যে প্রুফ গুলো করবা, এইগুলো মানে নেক্সট ক্লাসে এখানে মানে গুগল ক্লাসরুমে স্যার 4টা কি র্যান্ডমলি করব না কি প্রত্যেকটা টাইপ থেকে 4টা করে সাম করবা, 1 থেকে 4 পর্যন্ত? প্রত্যেকটা টাইপ থেকে 4টা তোমার নিজের ইচ্ছা মতন 4টা করবা, ঠিক আছে? যেটা যেটা একটু বেশি ইজি মনে হয় সেরকম দেখে 4টা করে করবা, প্রত্যেকটা টাইপ থেকে আর কি। ওকে। আর এই প্রুফ যতগুলো আছে প্রুফ সবগুলোই করবো। যেমন এখানে দেখো, এখানে বলছে এস ইকুয়ালস টু আর এস এন আই, এ ইকুয়ালস টু আর এস এন আই। দেখবা যে এই প্রুফটা মানে লাস্ট ইয়ারে কোন একটা এক্সামে কিন্তু এটা আসছে। এখানে বলছে প্রুফ দ্যাট এন ইকুয়ালস টু এইটা, এন ইকুয়ালস টু এইটা। এটা কি করে আসলো এটা একটু মানে ট্রাই করে আমার নেক্সট ক্লাসে আমাদের দেখাবো আর কি। তো এই ধরনের যে প্রুফগুলো আছে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রুফগুলো করবো আর কি। ওকে। তো আমরা আজকে নতুন করে আর কিছু শিখতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে যে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। তোমাদের যদি কারো কোনো প্রবলেম বা কোনো সাজেশন, কোনো অবজারভেশন থাকে সেটা শেয়ার করতে পারো বা বলতে পারো। স্যার ওই 5.6 that means finding the interested, এটা থেকে কোনো প্রবলেম দেখানো হয় নাই, তো এটা ওয়েল এখানে আমি তো বলে রাখি যে এখানে ওই যে ইন্টারেস্ট রেট আর নাম্বার অফ ইনস্টলমেন্ট এই দুটো আর কি একই টাইপের সাম। তোমাদের কি করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা ইউজের মধ্যে তোমাদের ফর্মুলার ভিতরে হয়তো এন দেওয়া আছে, আই দেওয়া আছে, অথবা এন দেওয়া আছে, আই বের করতে হবে। তাহলে ফর্মুলা থেকে তোমরা মানে তোমরা তো খেয়াল করে দেখলা যে আমাদের ফর্মুলার ভিতরে এন এবং আই মানে এক্সপ্রেস করা যাচ্ছে। তো যদি আমার এন দেওয়া থাকে তাহলে আমি ওখান থেকে আই বের করতে পারবো, যদি আমার আই দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে এন বের করতে পারবো। তাহলে এখানে কনসেপ্টটা কিন্তু খুব অর্ডিনারি, যে এখানে যদি আমার এন আর আই বের করতে বলা হয় তাহলে আমার প্রথমে ফর্মুলাটা পুট করতে হবে, পুট করে ওখান থেকে আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের মাধ্যমে আমার এন অথবা আইটা ফাইন্ড করতে হবে। দ্যাট ইজ দ্য কমন পারসেপশন দ্যাট উই ইউজ টু অ্যাপ্লাই। ওকে। সো তোমরা ট্রাই করে দেখো, না পারলে এবার আমারে বলো, আমি অবশ্যই ট্রাই করব। স্যার এখানে আবার ওই আরেকটা মেথড ইউজ করি, ইন্টারপোলেশন টেবিল নামে একটা কথা দেখলাম, এটা তো বুঝি না স্যার, এটা কি ফলো করা লাগবে নাকি অন্য ওয়েতে করলেই হবে? ইন্টারপোলেশন আমাদের ইউজ করা লাগবে না, কারণ আমরা যারা ম্যাট্রিক্সের স্টুডেন্ট তারা যে কোনো পাওয়ারকে ইজিলি সিম্পলিফাই করতে পারি। মানে পাওয়ারকে আমরা ওই যে লগ নিয়ে মানে ইজিলি ক্যালকুলেশন করতে পারি, বুঝতে পারছো? নরমালি যারা মানে ম্যাথমেটিক্স স্টুডেন্ট না তাদের জন্য লগ নেওয়াটা, পাওয়ার সিম্পলিফাই করাটা বেশ ডিফিকাল্ট। ওরা কি করে, ওরা তখন ওই যে ইন্টারপোলেট করে। ইন্টারপোলেট করে কিরকম, মনে করো যে দেওয়া আছে 0.25 অথবা 0.27, and 0.27 দিলে পরে ও তখন চিন্তা করে যাচ্ছে 0.25 এর জন্য ইন্টারেস্ট হবে এটা, মানে 1 এর জন্য এত, 0.25 এর জন্য এত, তাহলে 0.25 এর থেকে দিয়ে আছে 0.27, তাহলে আরো 0.02 তার জন্য ইন্টারপ্রেট করে একটা ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু সে গেস করে। কিন্তু আমরা যারা ম্যাথমেটিক্স স্টুডেন্ট তারা কেউ গেস করা বিশ্বাস করি না, তারা চাই একদম এক্সাক্ট আনসার পাইতে চাই। ওকে। কারণ আমাদের তো মানে ক্যালকুলেশন আমরা লগ নিতে পারি, পাওয়ার সিম্পলিফিকেশন করতে পারি, মানে তারপরে ইন্ডেক্সের মানে সিম্পলিফিকেশন করতে পারি, কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। ওকে। তো সেই জন্য ওই ইন্টারপোলেশনটা তোমরা যদি কেউ শিখতে চাও শিখতে পারো, বাট ইটস নট মানে নেসেসারি। ওকে। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি এবং তোমাদের বন্ধুদের ক্লাসগুলো জয়েন করে।